আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার জিওগ্রাফি ক্লাসরুমে তোমাদের সকলকেই স্বাগত। আজ আমি মাধ্যমিকের সিলেবাসের অর্থাৎ ক্লাস 10-এর সিলেবাসের প্রথম চ্যাপ্টার তোমাদের সঙ্গে আলোচনা করব। নাম বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। তো আমরা এই আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি। যে কোনো সাবজেক্টের যে কোনো চ্যাপ্টার বা যে কোনো অংশই তোমরা পড়তে যাও না কেন, প্রথমে সেই অংশটিকে খুব ভালো করে বুঝে নেওয়া কিন্তু দরকার। না বুঝে কোনো অংশটাই আমরা ঠিক মতো করে উপস্থাপনও করতে পারবো না, মনেও রাখতে পারবো না, এমনকি ভালোও লাগবে না আমাদের। তাহলে যে কোনো বিষয়ের ক্ষেত্রে বিষয়টাকে ভালো যদি লাগে তবেই সেই বিষয়টা সম্পর্কে আমার বেশি করে জানতে ইচ্ছে করবে, সেই বিষয়টা থেকে আমি সেই বিষয়টার প্রতি আমার আলাদা একটা ভালোবাসা জন্মাবে এবং আমি তাকে সব জায়গাতেই আমি সেই বিষয়টাকে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবো। আর এই ভালোবাসা জন্মাতে গেলে প্রথমে কিন্তু আমাদেরকে এটা জানতে হবে কি, যে ওই বিষয়ের আমি যে অংশটুকুই পড়ি না কেন খুব ভালো করে বুঝে পড়তে হবে, বুঝে নিতে হবে। বুঝে নিতে পারলেই তার প্রতি অটোমেটিক ভালোবাসা জন্মাবে এবং বিষয়টাকে পড়তে ভালো লাগবে। তো আমরা তাই যে কোনো অংশই পড়বো না কেন আগে খুব সুন্দর করে সেটা বুঝবো। আমি চেষ্টা করব তোমাদেরকে যতটা সম্ভব ভালো করে 100% বোঝানোর চেষ্টা করব। এর সঙ্গে একটা কথা বলি, যে কোনো অংশ, যে কোনো সাবজেক্টের যে কোনো অংশ বোঝার পর এখানেই কিন্তু শেষ না। বুঝে তো গেলাম ঠিক করে, সেটাকে কিন্তু পরীক্ষার খাতায় সুন্দর করে উপস্থাপন করতে পারাটাও একটা বড় কৃতিত্বের কাজ। তাই উপস্থাপনটা খুব সুন্দরভাবে করতে হবে, শুধুমাত্র বুঝে গেলেই হবে না, সেখানেও একটা টেকনিক বা আর্ট কাজ করে। ক্লিয়ার? আর তোমরা এটা জানোই যে আমাদের ভূগোল ব্যাখ্যা চায় না, বর্ণনা চায় না। তুমি এসের মতো একটা না অনেকটা লিখে দিলে, এটা চায় না। ভূগোল কি চায়? যে কোনো অংশের যে কোনো প্রশ্নের মূল বিষয়গুলি পয়েন্ট আকারে যেন তোমরা উপস্থাপন করতে পারো সুন্দর করে। তাহলে সুন্দর করে উপস্থাপন একটা সিস্টেম, আর বুঝে যাওয়া আর একটা সিস্টেম। এখন আমি তোমাদের যদি প্রথমে বুঝাই, তারপরে কি করে উপস্থাপন করতে হবে পরীক্ষার খাতায়, আমি কি করে সেটাকে ব্যবহার করব, দুবার যদি আমাকে বোঝাতে হয় তাহলে কিন্তু অনেক একটা বড় সময়ের প্রয়োজন হয়ে যাবে। তাই আমি এখানে একটি বিশেষ পদ্ধতিতে তোমাদের কাছে উপস্থাপনটা করব। প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে চেষ্টা করব কি, যেভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে হবে সেইভাবে আমি পুরো বিষয়টাকে, সেই সিস্টেমটাকে ফলো করে, সেই টেকনিকটাকে ফলো করে এবং প্রত্যেকটা পার্ট সুন্দর করে বুঝিয়ে বোঝানোর চেষ্টা করব। তাহলে কি হবে, আমাদের দুটোই প্রয়োজনীয় জিনিস, একসঙ্গে দুটোকে আমরা কভার করতে পারবো। বুঝতে তো পারবোই, পয়েন্ট ওয়াইজ হবে, তাহলে সুন্দরভাবে মনেও থাকবে, বুঝতে আরও বেশি সুবিধা হবে। সেই সঙ্গে ওইটাকেই আমি উত্তর আকারে সেট করে নিতে আমার কোনো
অসুবিধে হবে না। আশা করি আমি কিটা বলতে চেয়েছি সেটা তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, আর এই ব্যাপারে আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি আমাদের সিলেবাসে আমাদের চ্যাপ্টারে চলে যাই। বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। তোমরা জানো এটা একটা বিরাট বড় চ্যাপ্টার, এর আবার অনেকগুলো পার্টও রয়েছে। তো এত বড় চ্যাপ্টার নিশ্চয়ই একদিনে সম্পূর্ণ করা সম্ভব নয়, তাই আমরা বেশ কয়েকটা পার্টে এর সম্পূর্ণ অংশকে এবং প্রয়োজনীয় যে জায়গাগুলো, খুব ইম্পর্টেন্ট যে জায়গাগুলোকে, সেই জায়গাগুলোকে হাইলাইট করে আমরা এই অংশটাকে কভার করব। ক্লিয়ার? তো আজকে আমরা যতটুকু অংশ কভার করব কি সেটা বহির্জাত প্রক্রিয়া, প্রথম অংশটা। তো এই অংশে বহির্জাত প্রক্রিয়া কি, তার কটা ভাগ রয়েছে, কি প্রক্রিয়া ইত্যাদি বিষয় এই জায়গাটায় ছোট করে আলোচনা করা আছে, আমাদের সিলেবাসে দেওয়া আছে। এই অংশটা থেকে দুটো তিনটে ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা পাই। তার প্রথম প্রশ্ন একেবারে এই বিষয়টাকে নিয়েই, বহির্জাত প্রক্রিয়া কি বা বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। তাহলে আমরা প্রথম প্রশ্ন এখান থেকে, আমি বলেছি তোমাদেরকে প্রশ্ন এবং সে সঙ্গে উত্তর আকারে আমি বিষয়টা বোঝাবো, যাতে দুটো সিস্টেম তোমরা একসাথে পেয়ে যাও। বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, এই হিসেবে তোমরা প্রশ্নটা পেতে পারো। আবার একবার মনে করে দিই, ভূগোল বর্ণনা চায় না, ব্যাখ্যা চায় না, এসের মতো ব্যাপার চায় না, ভূগোল চায় পয়েন্ট ওয়াইজ মূল বিষয় তার কাছে উপস্থাপিত হোক। আমরা সেই পদ্ধতি অবলম্বন করব। তো এরকম প্রশ্নের সম্মুখীন যখন তোমরা হবে, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, কিভাবে শুরু করবে? প্রথমেই আমাদের আসবে কাকে বলে, অর্থাৎ তার সংজ্ঞা। ক্লিয়ার? তার সংজ্ঞা আমরা দেব। কি বহির্জাত প্রক্রিয়াটা কি, খুব ভালো করে শুনো। ভূপৃষ্ঠের উপরে অবস্থিত নানান স্থিতিশীল ও গতিশীল শক্তি, ভূপৃষ্ঠের উপরে অবস্থিত বিভিন্ন স্থিতিশীল ও গতিশীল শক্তি সমূহের, তাহলে ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত স্থিতিশীল শক্তি আছে, যে সমস্ত গতিশীল শক্তিগুলি রয়েছে, তাদের ক্রিয়ার ফলে, তারা কাজ করার ফলে, তারা কিছু কাজ করে, সেই কাজ করার ফলে ভূপৃষ্ঠের কোনো স্থানে, যে কোনো স্থান হতে পারে, ভূপৃষ্ঠের যে কোনো স্থানের যে পরিবর্তন সাধিত হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে ভূপৃষ্ঠের উপরে অবস্থিত দুই ধরনের শক্তির কথা বলেছি, স্থিতিশীল ও গতিশীল। এই শক্তিগুলো মিলিতভাবে, আবার কোথাও কোথাও এককভাবেও হতে পারে, তো মিলিতভাবে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের উপরে ক্রিয়া করে, কোনো না কোনো কাজ করে। এই কাজ করার ফলে ওই স্থানের ভূপৃষ্ঠের যে পরিবর্তন ঘটে, যেরকম ছিল, ধরা যাক নিচু ছিল, সে আস্তে আস্তে উঁচু হয়ে উঠছে, বা উঁচু ছিল, সে আস্তে আস্তে নিচু হতে থাকলো। এই যে পরিবর্তন ঘটছে, এই পরিবর্তনকেই বলা হয় বহির্জাত প্রক্রিয়া। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। কি কি বললাম? স্থিতিশীল ও গতিশীল যে সমস্ত শক্তিগুলো রয়েছে,
যে সমস্ত শক্তিগুলো রয়েছে তারা কাজ করছে, করে যে পরিবর্তন সাধন করছে, যে পরিবর্তন সাধিত হচ্ছে তাদের ফলে। সংজ্ঞাটা আমি ছোট্ট করে সুন্দর করে উপস্থাপন করলাম। ক্লিয়ার? এই বহির্জাত প্রক্রিয়ার একটা নাম রয়েছে আলাদা। এই বহির্জাত প্রক্রিয়ার নাম রয়েছে, আমি সেটা এর সঙ্গে জুড়ে দিতে পারতাম না, আমরা তাকে একটা আলাদা পয়েন্ট করে এখানে নিয়ে চলে আসব। এখানে আমরা তাকে আলাদাভাবে উপস্থাপন করব, একটা আলাদা প্যারা করে। কি না, এই বহির্জাত প্রক্রিয়ার অপর নাম পর্যায়ন বা ক্রমায়ন। পর্যায়ন বা ক্রমায়ন। বোঝা গেছে? তাহলে এর অপর নাম পর্যায়ন বা ক্রমায়ন। এসে গেল? এতটুকু নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা নেই। এরপরে দেখো, এখানে আমরা দুটো শব্দ ব্যবহার করছি, স্থিতিশীল এবং গতিশীল। এগুলো কি? কোনগুলোকে বলে স্থিতিশীল শক্তি, কোনগুলোকে বলে গতিশীল শক্তি? আমাদের কিন্তু, আমি যেহেতু শব্দগুলোকে ব্যবহার করেছি তার সম্বন্ধে একটু জানান দেওয়া আমার দরকার ছিল, আমি কিন্তু তা দিইনি। কেন দিইনি? আমি ওকে এখানে পয়েন্টে নিয়ে চলে আসব। তাহলে এখানে আমার এরপরে আমি আসলাম স্থিতিশীল শক্তি সমূহ। ক্লিয়ার? আমি এখানে এসে জানিয়ে দিলাম স্থিতিশীল এই শক্তিগুলো কি কি। আমাদেরও জানা হয়ে গেল, আমাদের বুঝতেও সুবিধা হলো। কারা স্থিতিশীল শক্তির দলে পড়ে? স্থির এই জায়গা এই দলে পড়ে, স্থির এই জায়গায় দলে পড়ে বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? এরা হচ্ছে স্থিতিশীল শক্তি। এরাও তাহলে ভূমিরূপ পরিবর্তনে সাহায্য করে। এরপরে আমরা তাহলে কাকে দেব? গতিশীল শক্তি সমূহ। ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত গতিশীল শক্তি সমূহ এই কাজে আমাকে সাহায্য করেছে, বহির্জাত প্রক্রিয়াতে যে সাহায্য করেছে, পর্যায়নে যে সাহায্য করেছে, তাদের নামগুলো আমরা উল্লেখ করব। প্রধান নদী, বায়ু, হিমবাহ, একদম পরপর আমরা তাহলে আমাদের মনে রাখতেও সুবিধা হবে, যে আমরা পয়েন্ট ওয়াইজ যখন করলাম আমাদের মনে রাখতেও সুবিধা হবে। এরা হচ্ছে গতিশীল শক্তি, কারণ এরা প্রবাহিত হয়। সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত ইত্যাদি। ক্লিয়ার? আশা করছি বোঝা গেছে। এমন কিছু কঠিন বিষয় কিন্তু আমরা পড়ছি না। এর সঙ্গে এই যে বহির্জাত প্রক্রিয়া বা পর্যায়ন বা ক্রমায়ন যাই বলো, এটি প্রধানত দুটি প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। অর্থাৎ দুটি প্রধান প্রক্রিয়ার সম্মিলিত ফল হচ্ছে এই বহির্জাত প্রক্রিয়া বা পর্যায়ন বা ক্রমায়ন যাই বলো। তাহলে আমরা এখানে আরেকটা পয়েন্ট আনবো, প্রক্রিয়া সমূহ। দেখো, বিশেষ কিছু আমি লিখছি না, শুধু জিওগ্রাফি যা চায় সেই অনুযায়ী আমি তাকে দেওয়ার চেষ্টা করছি মাত্র। প্রক্রিয়া, তাহলে প্রধান দুটি প্রক্রিয়া এই বহির্জাত প্রক্রিয়া বা পর্যায়ন বা ক্রমায়নের মূল কাণ্ডারি বা ওই বহির্জাত দুটি প্রক্রিয়ার ফলই হচ্ছে এই পর্যায়ন। তাহলে
বহির্জাত প্রক্রিয়ার মূল দুই কাণ্ডারি বা পর্যায়নের ফল বা যে দুটি প্রক্রিয়ার উপর নির্ভর করে এই বহির্জাত প্রক্রিয়া সংঘটিত হয়, যা ভাবে হোক তোমাদের যেটা, এটা নয় যে আমি যে কথাটা বলছি সেম টু সেম সে কথাটা লিখতে হবে। তোমার মূল বিষয়টাকে মাথায় রেখে তুমি তোমার মতো করে ভাষাটাকে ব্যবহার করো, যেটা তোমার মনে রাখলে সুবিধা হবে। কোনো ব্যাপার নাই যে বইয়ের মতোই লিখতে হবে, কোনো ব্যাপার নেই আমি যা বলছি সেটাই লিখতে হবে। অর্থটা ঠিক থাকলেই হলো, আমি কি বলতে চাইছি সেটা ঠিক থাকলেই হলো। তুমি তোমার মতো করে ভাষা রেডি করে নিতে পারো, কোনো সমস্যা নেই, শুধু সিস্টেমটা কিন্তু ফলো করো। ক্লিয়ার? তাহলে প্রক্রিয়া সমূহ প্রধানত দুটি প্রক্রিয়ার সম্মিলিত ফল, দুটি প্রক্রিয়ার সম্মিলিত ফল বহির্জাত প্রক্রিয়া। সেই সম্মিলিত ফল তারা কে কে? এ অবরোহণ, বি আরোহণ। ঠিক আছে? বি আরোহণ। জৈবিক প্রক্রিয়াও এর মধ্যে কিন্তু কাজ করে। ক্লিয়ার? কিন্তু আমি কি বলেছি যে মূল প্রধান দুটি, তারা হচ্ছে অবরোহণ ও আরোহণ। তাহলে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে পড়ার পর আমি খুব অল্প, এমন কিছু না, এখানে সংজ্ঞা দিতে গেলে আমরা হার্ডলি 2.5 লাইন হবে, এইভাবে আমি এখানে সেট করলাম। এরপরে আমি লাস্ট এসে এখানে কি দেব? এর বৈশিষ্ট্য, এর কিছু বৈশিষ্ট্য আমি উল্লেখ করে দেব। বৈশিষ্ট্যতে প্রথমে আমরা যেটা দেব, 1 নম্বর বৈশিষ্ট্য, বহির্জাত প্রক্রিয়ার 1 নম্বর বৈশিষ্ট্য, এটি অত্যন্ত অত্যন্ত ধীর প্রক্রিয়া। অর্থাৎ ভূমিভাগের যে পরিবর্তন সাধন হবে, উঁচু স্থান নিচু হওয়া, নিচু স্থান উঁচু হচ্ছে, এই যে বিষয়গুলো একদিনে হবে না, বহু বছর ধরে আস্তে 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 একটা জায়গায় আসে, বহির্জাত প্রক্রিয়া কমপ্লিট হয়। তাই এটা অত্যন্ত ধীর প্রক্রিয়া। 2 নম্বরে আমরা কাকে আনবো? কাদের দ্বারা এই বহির্জাত প্রক্রিয়া সংঘটিত হচ্ছে? স্থিতিশীল এবং গতিশীল শক্তির দ্বারা। এটাও একটা তার বৈশিষ্ট্য, এটি স্থিতিশীল ও গতিশীল শক্তি সম্মিলিত, স্থিতিশীল এবং গতিশীল শক্তি দ্বারা সংঘটিত হয়ে থাকে। তাহলে কি পেলাম? এটা ধীর প্রক্রিয়া, এটা গতিশীল এবং স্থিতিশীল শক্তির দ্বারা সংঘটিত হয়ে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য আমরা কি দেব? 3 নম্বর বৈশিষ্ট্যে কি ঘটছে আমি বলে গেছি। এই প্রক্রিয়ার মাধ্যমে উঁচু স্থান বা উচ্চ স্থানও লিখতে পারো, আমি উঁচুই লিখছি, উঁচু স্থান ক্রমশ নিচু ভূমিতে পরিণত হয় বা নিচু হতে থাকে, নিচু স্থান ক্রমশ উঁচু হতে থাকে, উঁচুই লিখি, উচ্চ স্থানে পরিণত হয়, এটা তোমরা লিখতে পারো। লাস্ট বৈশিষ্ট্য দেব, 4 নম্বর বৈশিষ্ট্য এখানে দেব, কি দেব? এই প্রক্রিয়ায় যে শক্তিগুলো কাজ করে তাদের মূলে কে? অর্থাৎ এই প্রক্রিয়ায় যে সমস্ত শক্তি অংশগ্রহণ করছে তাদের মূল শক্তি হলো, বলো তোমরা এটা জানো নিশ্চয়ই, মূল শক্তি কি? একজনই তো আছে, সূর্য। ক্লিয়ার? মূল শক্তি হলো সূর্য। আশা করি বিষয়টা তোমাকে সুন্দরভাবে, এবারে দেখো কোনো কারণে বহির্জাত প্রক্রিয়া 2 নম্বরের প্রশ্ন এলো, সেক্ষেত্রে তুমি এই
পাঠটার মধ্যে যে কোনো একটা পাঠকে বাদ দিতে পারো, আবার পুরোটাও লিখতে পারো। 3 নম্বরের প্রশ্ন হলে পুরোটাই গেল। এর সঙ্গে আর একটা জিনিস কিন্তু তোমাদেরকে দিতে হবে, সেই জায়গাটা এবারে একটু, এতক্ষণ যা ব্যাখ্যা দিয়েছি এবার চিত্রের মাধ্যমে আমরা সেটুকু জায়গা দেখব। সেই চিত্রটি কিন্তু তোমরা পাশে সুন্দর করে বক্স করে, চিত্র অবশ্যই পেন্সিল দিয়ে এবং ডিপ পেন্সিল ব্যবহার করবে। সেই ডিপ পেন্সিল দিয়ে তোমরা তাকে নির্দিষ্ট জায়গায় একটা সুন্দর করে উপস্থাপন করবে। একবার চিত্রের মাধ্যমে আমরা তাহলে দেখে নিই, আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। একদম বক্স দিয়ে ঘিরে দেবে চিত্রকে। ক্লিয়ার? দেখো এই প্রক্রিয়া কি হচ্ছে, প্রথম অবস্থায় ভূমি কেমন ছিল, উচ্চভূমি এই অবস্থায় ছিল, উচ্চভূমিভাগ, উপত্যকা, নিম্নভূমিভাগ এই অবস্থায় ছিল। প্রাকৃতিক শক্তি, স্থিতিশীল এবং গতিশীল প্রাকৃতিক শক্তি এর উপরে কাজ করতে শুরু করলো। উঁচু স্থানগুলো কি হলো, ক্রমান্বয়ে যে উঁচু স্থান ছিল সেই উঁচু স্থান কি হলো, ক্ষয় পেয়ে তুলনামূলকভাবে নিচু হয়ে গেল। যে নিচু স্থান ছিল সে তুলনামূলকভাবে ভরাট হয়ে একটু উঁচু হয়ে গেল। কি, এখান থেকে উচ্চতা বেড়ে গেছে, এখান থেকে উচ্চতা কমে গেছে, কমে গিয়ে ঠিক একই রকম ভাবে এদিকেও হলো। তাহলে এখানে এই উঁচু স্থান নিচে নেমে গেল, নিচু স্থান উপরের দিকে উঠে গেছে। এক সময় শেষ পর্যায়ে এসে কি দাঁড়ালো, ভূমিভাগ একটা প্রায় সমতল ভূমিভাগে পরিণত হলো। অর্থাৎ পর্যায়ন আমার কমপ্লিট হয়ে গেল। ছিল এরকম, এইভাবে কমতে কমতে এই জায়গায় এসে পৌঁছালো। আমি এখানে সুন্দর নাম করে দিলাম বহির্জাত প্রক্রিয়ার বিবরণ বা পর্যায়নের যা পড়বে। ক্লিয়ার? সুন্দর করে আমি উপস্থাপন করে দিলাম। বোঝা গেছে? আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আরেকবার সংজ্ঞায় খুব ছোট্ট করে কাকে বলে আমি দিলাম। দ্বিতীয়তে এই প্রক্রিয়া চালাতে যাদের সাহায্য লেগেছে সেই শক্তিগুলোর কথা বললাম। এখানে দুটো প্রক্রিয়ার, এই শক্তিগুলো দুটো প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে থাকে, দুটো প্রক্রিয়ার নাম বলেছি, তারপরে তাদের বৈশিষ্ট্য তুলে ধরেছি। ক্লিয়ার? বেশ, এই চ্যাপ্টার থেকে আমরা পরবর্তী প্রশ্নে যাব। আমরা এখানে পড়তে গিয়ে একটু আগেই দেখলাম দুটো প্রক্রিয়ার কথা আমরা পেলাম। কি দুটো প্রক্রিয়ার কথা পেলাম বহির্জাত প্রক্রিয়া পড়তে গিয়ে বা পর্যায়ন বলতে গিয়ে? দুটো প্রক্রিয়ার নাম পেয়েছিলাম। বহির্জাত প্রক্রিয়ার দুটি ভাগ, একটির নাম অবরোহণ, অপরটির নাম আরোহণ। এই দুটো আমাদের কাছে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে আসে। ক্লিয়ার? তাহলে আমরা সরাসরি চলে যাই। অবরোহণ কি বা কাকে বলে? ক্লিয়ার? আরোহণ কি? দু রকম ভাবেই প্রশ্নটা দিই। ক্লিয়ার? তাহলে আমরা এখন অবরোহণ কাকে বলে দেখব, তারপরে আমরা আরোহণ করব। দেখো, যে কোনো প্রশ্নের ক্ষেত্রে সরাসরি প্রশ্নে যদি আমি বাধ্যতামূলকভাবে আমাকে যেতে হয় তো যাব, আলাদা কথা। না হলে যে কোনো প্রশ্নের সম্মুখীন তোমরা হও, দেখো বিষয়টা তো বুঝবই, কিন্তু তার সঙ্গে এই টেকনিকগুলো অবশ্যই জেনে রাখো।
যে কোনো প্রশ্নে আমরা মূল প্রশ্নে যে প্রশ্নটা চাওয়া হয়েছে সেই জায়গাতে পৌঁছানোর আগে ওর একটা পটভূমি তুমি আগে তৈরি করবে, একটা ভূমিকা দেবে, দিয়ে মূল প্রশ্নে ঢুকবে তোমরা। ক্লিয়ার? মূল প্রশ্নে ঢোকার আগে তার একটা ভূমিকা কিন্তু হবে। মূল প্রশ্নের যে উত্তর, সেই উত্তরে ঢোকার আগে একটা ভূমিকা দেবে। কতটা? 10 পাতা না, 1 থেকে 2টি সেন্টেন্স, খুব বেশি হলে 3টি সেন্টেন্স, তারপরে আমি মূল প্রশ্নে চলে যাব। ঠিক এখানেও আমাকে চেয়েছে অবরোহণ কাকে বলে। আমি কিন্তু ডাইরেক্ট সংজ্ঞা দিয়ে শুরু করতে পারি না, তার আগে অবরোহণ কি, এই জায়গাটা কোথা থেকে এই শব্দটা এলো, কি বলতে চাইলো, তার একটা ভূমিকা আমি দেওয়ার চেষ্টা করব। এবং সেটা 1 লাইন হতে পারে, 2 লাইন হতে পারে, 2টো সেন্টেন্স হতে পারে। কিভাবে আমরা দেব? কারণ আমি বলেইছি তোমাদেরকে প্রশ্নর উত্তর অনুযায়ী আমি বিষয়টাকে বোঝাবো। তাহলে প্রথমেই আমরা একটা ভূমিকার মতো করে একটা প্যারাগ্রাফ করে আমরা একটা দেওয়ার চেষ্টা করব। কি করব? বহির্জাত প্রক্রিয়ার বা পর্যায়নের একটি প্রধান প্রক্রিয়া হলো অবরোহণ। আমি এক কথায় আগে অবরোহণ কি ব্যাপারটা বলে দিলাম। বহির্জাত প্রক্রিয়া বা পর্যায়নের একটি উল্লেখযোগ্য প্রক্রিয়া বা প্রধান প্রক্রিয়া হলো অবরোহণ। ক্লিয়ার? আগে আমি সেটা সুন্দর করে একটা সেন্টেন্সের মাধ্যমে লিখে দিলাম, শেষ হয়ে গেল আমার। এরপরে আমি আসব অবরোহণের সংজ্ঞাতে। এবং আমি চেষ্টা করব খুব ছোট্ট করে সংজ্ঞাটাকে দিতে। একই ফর্মুলা আমি ইউজ করতে পারি, কারণ যেহেতু বহির্জাত প্রক্রিয়ার পার্ট, তাহলে তারই তো একটা অংশ, সেটার মতো করেও কিন্তু আমি সংজ্ঞাটা দিতে পারি। কি বলতে পারি? যে ভূপৃষ্ঠের উপর অবস্থিত স্থিতিশীল এবং গতিশীল শক্তি সমূহের ক্রিয়ার ফলে ভূপৃষ্ঠের উপরে অবস্থিত, যে কথাগুলো আমরা আগের বারে বলছিলাম, ভূপৃষ্ঠের উপরে অবস্থিত স্থিতিশীল এবং গতিশীল শক্তি সমূহের ক্রিয়ার ফলে ভূপৃষ্ঠের কোনো স্থান, কোনো উচ্চ স্থান, তাহলে স্থিতিশীল, স্থিতি ও গতিশীল শক্তি সমূহের ক্রিয়ার ফলে ভূপৃষ্ঠের কোনো উচ্চভূমি ক্রমশ নিচু হতে থাকে, যে প্রক্রিয়ার মাধ্যমে, তাকে অবরোহণ বলে। উচ্চভূমিভাগ ক্রমশ নিচু হতে থাকে, তাকে অবরোহণ বলে। ক্লিয়ার? বোঝা গেছে? অবরোহিত হয়, অবনমিত হয়, অর্থাৎ নিচের দিকে। অবরোহণের আরেক নাম অবনমন। ঠিক আছে? অবনমিত হয় অর্থাৎ নিচের দিকে নামে, কমতে থাকে। আমি একটু আগে ছবিটা দেখাচ্ছিলাম, উচ্চ বিভাগ ছিল, আস্তে আস্তে সে এখান থেকে নেমে গেছে। এই হচ্ছে অবরোহণ। অবশ্যই ছবিটা দেবে। ক্লিয়ার? নিচু হতে থাকে, তাকে অবরোহণ। ঠিক একই রকমের টেকনিকে আমরা আসবো অপর নাম। অবরোহণের অপর নাম কি বললাম? অবনমন। ক্লিয়ার? বা নগ্নীভবন। অবনমন অর নগ্নী
এর অপর নাম। বোঝা গেছে? বোঝাতে পেরেছি? তাহলে আমরা ছোট্ট করে সংজ্ঞা দিলাম, তার নাম দিলাম, এরপরে আমরা সোজাসুজি চলে আসব এর বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্য ছবি দিয়ে দিয়েছি পাশে, সুন্দর করে তোমরা কিন্তু বক্স করে পেন্সিল ব্যবহার করে নাম দিয়ে সুন্দর করে ছবিটা আঁকবে। তার মানে ছবি নিয়ে পড়ে থাকবে তা কিন্তু নয়, এক চান্সে অতি দ্রুত বোঝা গেলে হবে। বেটার রাখতে পারলে অবশ্যই ভালো। বৈশিষ্ট্য একই রকম ভাবে এটিও অত্যন্ত ধীর প্রক্রিয়া। একটা পাহাড় বা একটা উচ্চভূমি এক দুদিনে এসে সমতল হয়ে যাবে না ক্ষয় পেয়ে পেয়ে, বহু বছর সময় লাগবে, বহু বছর। ধীরে ধীরে অত্যন্ত ধীর প্রক্রিয়া। বুঝতে পেরেছি? এটিও অত্যন্ত ধীর প্রক্রিয়া। 2 নম্বরে এই প্রক্রিয়ার মাধ্যমে আর কি ঘটছে? উচ্চ স্থান নিচের দিকে যাচ্ছে। তাহলে এর একটা বৈশিষ্ট্য, উঁচু স্থান ক্রমশ নিচু হতে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য কি দেব? লাস্ট, এখানেই শেষ করে দেব। 3 নম্বর বৈশিষ্ট্য দেব, এই প্রক্রিয়ার শেষ সীমা, এই প্রক্রিয়ার শেষ সীমা নিকটবর্তী সমুদ্রপৃষ্ঠ। নিকটবর্তী সমুদ্রপৃষ্ঠ। আরেকবার এক চান্সে প্রথমে আমরা ভূমিকাতে দিচ্ছি কি, বহির্জাত প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য বা প্রধান প্রক্রিয়া হলো অবরোহণ। সংজ্ঞা, ভূপৃষ্ঠের গতিশীল স্থিতিশীল, এটাকে আবার অন্যভাবেও বলা যেতে পারে। কিরকম? যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা ক্রমশ হ্রাস পায় বা ভূপৃষ্ঠ ক্রমশ নিচু হতে থাকে তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া। কোনো অসুবিধা নেই, সেটাও দিতে পারা যায়। তাহলে স্থিতিশীল ও গতিশীল শক্তি সমূহের ক্রিয়ার ফলে কোনো উচ্চ ভূমিভাগ যখন ক্রমশ তার উচ্চতা হারিয়ে নিচু স্থানে পরিণত হতে থাকে তখন তাকে বলা হয় অবরোহণ। এর অপর নাম অবনমন বা নগ্নীভবন। বৈশিষ্ট্য 3খানা বৈশিষ্ট্য আমরা এখানে উল্লেখ করেছি। অত্যন্ত ধীর প্রক্রিয়া, এখানে উঁচু স্থান ক্রমশ নিচু হতে থাকে, শেষ সীমা নিকটবর্তী সমুদ্রপৃষ্ঠ, অর্থাৎ এর নিচের যে সমুদ্রতল মানে সব থেকে নিচু তল এসে গেল, আর তার নিচে নামতে পারবে না। ক্লিয়ার? তাহলে আমরা এই চ্যাপ্টারের দ্বিতীয় প্রশ্নকে আলোচনা করে ফেললাম। 3 নম্বর প্রশ্ন আমরা এই বা 3 নম্বর অংশ, এর পরবর্তী যে অংশটা রয়েছে অটোমেটিক আমাদের সিলেবাসে এইভাবেই সাজানো আছে, সেটা নিয়ে কোনো আমি প্রশ্ন বলছি বলে তার মানে কিছু ছেড়ে যাচ্ছি তা কিন্তু না। ক্লিয়ার? আমি তোমাদের সুবিধার্থেই প্রশ্নের আকারে বিষয়টাকে উপস্থাপন করছি বা বোঝানোর চেষ্টা করছি, এতে তোমাদেরই উপকার হবে আশা করি। এর পরবর্তী পর্যায়ে আমরা আসব ঠিক একই রকম ভাবে, অবরোহণের কথা বলে ফেলেছি, এরপরে আমরা আসব আরোহণ প্রক্রিয়া। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে আমাদের আছে, তোমরা এগুলোকে টিকার আকারে পাবে। এখন আমরা চলেছি আরোহণ কি, মুছে দিয়ে দিকেরটা। ঠিক একই রকম ভাবে আমরা একটা ভূমিকা দেওয়ার চেষ্টা করব। ভূমিকা বলে লিখবো না কিন্তু পাশে, ভূমিকা লিখবে না। পর্যায়ন বা বহির্জাত প্রক্রিয়ার একটি প্রধান প্রক্রিয়া হলো আরোহণ। একটি প্রধান প্রক্রিয়া হলো আরোহণ। আমি পুরোটা লিখছি না, লিখতে গেলে সময় দেওয়া যাবে না, তাহলে আর আলোচনা শেষ করা যাবে না। এরপরে আমরা কি দিয়েছিলাম? সংজ্ঞা, অর্থাৎ কাকে বলে। কাকে বলে সেম জিনিসকে মাথায় রাখবে, বলতে সুবিধা, বুঝতে সুবিধা, মনে রাখতে সুবিধা, সব দিক থেকে সুবিধা। ভূপৃষ্ঠের উপরে অবস্থিত
স্থিতিশীল ও গতিশীল শক্তিসমূহের ক্রিয়ার ফলে ভূপৃষ্ঠের কোনো নিচু স্থান ক্রমশ উঁচু হতে থাকে, তাকে বলা হয় আরোহণ। তাকে বলা হয় আরোহণ। তাহলে স্থিতিশীল, এখানেও ও গতিশীল শক্তির ফলে কোনো নিচু স্থান যখন ক্রমশ উঁচু হতে থাকে তাকে আরোহণ, সেই পদ্ধতিকে আরোহণ প্রক্রিয়া বলা হয়। ক্লিয়ার? অপর নাম, এর অপর নাম স্তূপীকরণ। স্তূপীকরণ মনে রাখবে, স্তূপীকরণ শর্ট কোশ্চেন হিসেবেও চলে আসতে পারে। স্তূপীকরণ। ক্লিয়ার? এরপরে আমরা সরাসরি চলে যাব এর বই। আচ্ছা, একটা জিনিস ছেড়ে গেছি, উদাহরণটা তোমাদের দেওয়া হয়নি অবরোহণের, দিয়ে দিচ্ছি। স্তূপীকরণ বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? এটি কিন্তু ধীর ও দ্রুত দুটি প্রক্রিয়ার মাধ্যমে ঘটতে দেখা যায়। তাহলে আরোহণ প্রক্রিয়া ধীর এবং দ্রুত এই দুটো পদ্ধতিতেই হয়ে থাকে। দুটো প্রক্রিয়া পদ্ধতিতেই হয়ে থাকে। উদাহরণ দেওয়ার সময় আমি ব্যাখ্যাটা করে দিচ্ছি। কাদের দ্বারা সংঘটিত হয়? স্থিতিশীল গতিশীল শক্তির প্রভাবে। তাহলে এখানেও আমাদের বৈশিষ্ট্য হলো স্থিতিশীল ও গতিশীল শক্তির প্রভাবে এই প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে। ক্লিয়ার? স্থিতিশীল এবং গতিশীল শক্তির মাধ্যমে এই প্রক্রিয়া সংঘটিত থাকে। 3 নম্বর কি বললাম? এতে নিচু স্থান আস্তে আস্তে উঁচু হতে থাকে, অবনমিত স্থান উচ্চ হতে থাকে, বা নিজের মতো ভাষা তোমরা যোগ করে নিতে পারো। কোন নিচু স্থান ক্রমশ উঁচু হতে থাকে। লাস্টের সঙ্গে যুক্ত করব এর উদাহরণ, যেটা অবরোহণের ক্ষেত্রে আমি ছেড়ে গেছি, ওটা আমি এখনই তোমাদেরকে দিচ্ছি। আরোহণ উদাহরণ কি? নিচু স্থান ভরাট হওয়ার উদাহরণ হিসেবে আমরা বদ্বীপের কথা বলতে পারি, তাই তো? বদ্বীপ আস্তে আস্তে সূক্ষ্ম পলিরাশি জমে জমে সৃষ্টি হয়। বালু চরের কথা বলতে পারি। ক্লিয়ার? প্লাবন ভূমির কথা বলতে পারি। দেখো, ধীর এবং দ্রুত বদ্বীপ দীর্ঘদিন ধরে সঞ্চয় হতে হতে অত্যন্ত ধীর প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে বদ্বীপ রূপে জেগে উঠল। কিন্তু প্লাবন ভূমি, একটা বন্যা হলো, একটা মোটা পলির স্তর সঞ্চিত হয়ে গেল, অর্থাৎ এটা দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হলো। ফলে এই আরোহণ প্রক্রিয়াতে দুটো বিষয়ই লক্ষ্য করা যায়। আশা করছি বোঝাতে পেরেছি। ক্লিয়ার? যে জায়গাটা আমরা ছেড়ে গেছি, একটু মিস করে গেছি, ওই জায়গাটা একবার উল্লেখ করে দিই। জাস্ট বিশেষ কিছু ব্যাপার না, শুধুমাত্র উদাহরণটা। অবরোহণের উদাহরণ,
অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে অবরোহণ প্রক্রিয়া যে ঘটছে তার ফলে কি সৃষ্টি হচ্ছে তার কতগুলো আমরা উদাহরণ এখানে দেব, একটা দুটো উদাহরণ আমরা দেখব। সমপ্রায় ভূমি, এর প্রকৃষ্ট উদাহরণ। ব্যবচ্ছিন্ন মালভূমি, এর প্রকৃষ্ট উদাহরণ। তাহলে ওই প্রশ্নটা যখন সেট করবে, অবরোহণের প্রশ্ন যখন আমরা আসব, তার উদাহরণ সহ আমরা কিন্তু আলোচনা করলাম, মনে থাকবে। এখানে এই চ্যাপ্টার এর প্রথম পার্ট আমরা শেষ করলাম। এখানে আরেকটা বিষয় আছে, এই দুটো প্রক্রিয়ার পার্থক্য মাঝে সাঝে তোমরা হয়তো পাবে। তাহলে পার্থক্যটা আমরা যা বৈশিষ্ট্যগুলো পেয়েছি, যা বিষয়গুলো জেনেছি, অবশ্যই করতে পারবো। তবুও আমি একবার দেখিয়ে দিই কিভাবে একটা পার্থক্যকে তোমরা সেট করবে। অবরোহণ ও আরোহণের পার্থক্য উল্লেখ করো বলে দিল। অবরোহণ ও আরোহণের পার্থক্য। অবরোহণ ও আরোহণের পার্থক্য উল্লেখ করো। এরকম একটা প্রশ্ন তোমাদের এলো, আসে প্রশ্নটা। সেক্ষেত্রে তোমরা, আমি কি বলেছি, যে কোনো মূল প্রশ্নে যাওয়ার আগে তার দু একটা কথার একটা ভূমিকা দেবে, বেশি কিছু না, দুটো একটা লাইন। যে দুটো সম্বন্ধে বলতে চেয়েছে তাদের সম্বন্ধেই দুটো কথা বলে দাও। যে বহির্জাত প্রক্রিয়ার দুটি উল্লেখযোগ্য প্রক্রিয়া বা দুটি প্রধান প্রক্রিয়া হলো, বা পর্যায়নের দুটি প্রধান প্রক্রিয়া হলো অবরোহণ ও আরোহণ। ক্লিয়ার? আর কিছু দিতে হবে না, এইটুকু তুমি দিলে। দেওয়ার পর আমাকে যে মূল প্রশ্নটা চেয়েছে তার একটা হেডিং করে দাও। তার একটা মূল প্রশ্নটা তুমি এখানে উল্লেখ করে দাও। এই বিষয়গুলোকে ফলো করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। এখানে আমি উল্লেখ করলাম অবরোহণ ও আরোহণের পার্থক্য সমূহ। ক্লিয়ার? এরপরে আমরা পার্থক্য করার জন্য আমাদের সেই চেনা পরিচিত ছক আমরা ব্যবহার করব তিনটে পার্টে। একদিকে থাকবে বিষয় আর মূল, যে দুটো পার্থক্য আমাদের চেয়েছে। এখানে রইল বিষয়, এখানে থাকলো অবরোহণ। 2 নম্বরের পড়বে কি 3 নম্বরের পড়ে খুব বেশি হলে, এখানে রইল আরোহণ। ক্লিয়ার? তো প্রথমেই আমরা 1 নম্বরে সংজ্ঞাটা দিয়ে দেবো ছোট করে। দুটো সংজ্ঞা আমরা জানি, ওখানে যেমন বড় করে দিয়েছি সেভাবে না দিয়ে আমরা এখানে ছোট করে দিতে পারি। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো উচ্চ ভূমিভাগ ক্রমশ নিচু হতে থাকে, তার উচ্চতা হারিয়ে, তাকে অবরোহণ বলে। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো নিচু ভূমিভাগ ক্রমশ উঁচু হতে থাকে, ক্রমশ উঁচু হতে থাকে, তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। আমার একটা পয়েন্ট কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? এরপরে এই দুটো প্রক্রিয়া, 2 নম্বরে কি আনবো? প্রক্রিয়া। এই যে দুটি প্রক্রিয়া, অবরোহণ এবং আরোহণ, কাদের কিভাবে হয়ে থাকে এই প্রক্রিয়াগুলো? এই প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া 3টি ভাবে হয়ে থাকে, 3 ভাবে।
সংঘটিত হয়, তিনটি প্রক্রিয়ায় সংঘটিত হয়, তিনটি প্রক্রিয়ায় সংঘটিত হয়। কি সেই প্রক্রিয়া? এখানে পয়েন্ট করব, এখানে 1 দিয়েছি, তাহলে এখানে এবিসি করতে পারি। পুঞ্জিত ক্ষয়, পুঞ্জিত ক্ষয় 2 বি, ক্ষয়ীভবন সি, অপসরণ। ক্লিয়ার? পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন আর অপসরণ। আরোহণের ক্ষেত্রে প্রক্রিয়া কি আসবে? একটি, সঞ্চয়। একটু সেন্টেন্সটা বাগিয়ে দেবে, তাহলে হয়ে গেল। এরপরে ভূমিরূপের কি পরিবর্তন ঘটে? 3 নম্বর পয়েন্ট, আর দেওয়ার দরকার নেই। ভূভাগের অবস্থা বা ভূভাগের অবস্থার পরিবর্তন কি ঘটে সেটা জানাবো। কি ঘটে তোমরা জানো, আমাকে বলার নিশ্চয়ই দরকার নেই, তোমরা নিজেরাই জানো। কি পরিবর্তন ঘটে? ভূভাগে উঁচু স্থান নিচু হয়, নিচু স্থান উঁচু হয়। ক্লিয়ার? অনেকটা সময় ধরে আমরা পুরো চ্যাপ্টারটাকে কভার করলাম, তাই আজকে আর কথা না, পরের ক্লাসে এর পরবর্তী পার্টে আমরা যাব। আজকে এই পর্যন্ত। ওকে।